আসসালামু আলাইকুম। আজকে আমার ভাষণের শুরুতেই আমি ওবায়দুল কাদেরের অসুস্থতার জন্যে তার প্রতি সমবেদনা জানাচ্ছি এবং আমি তার সত্বর রোগ মুক্তি কামনা করছি। ওবায়দুল কাদের অসুস্থ হয়ে পড়েছে, এটা আমরা ফেনীবাসীর জন্য বিশেষ করে খানিকটা দুর্ভাগ্যের বিষয়। কারণ ওবায়দুল কাদেরের সামগ্রিক কর্মকাণ্ডে ফেনীর সঙ্গে একটা সম্পৃক্ততা ছিল। ওবায়দুল কাদের চট্টগ্রাম গেলেও রাতে এসে ফেনীতেই থাকতো, নোয়াখালী গেলেও নিজের জেলা সেখানে না থেকে ফেনীতেই থাকতো এবং কুমিল্লা গেলেও ফেনীতেই থাকতো। ফলে ফেনীর নেতাকর্মীদের সঙ্গে তার যোগাযোগটা ঘনিষ্ঠ হয়ে গিয়েছিল। তো সেই ওবায়দুল কাদের যেহেতু বোঝাই যায় ফেনীর প্রতি তার একটা আলাদা দরদ আছে, আর সেই কারণেই ফেনীর মানুষেরও তার প্রতি একটা আলাদা দরদ আছে। তবে দুর্ভাগ্য ফেনীবাসীর যে আমার ধারণা ওবায়দুল কাদের খুব সহসা তার দলীয় চেয়ারেও বসতে পারবে না, এমনকি তার মন্ত্রণালয়ের চেয়ারেও বসতে পারবে না। তো দলীয় চেয়ারে না বসতে পারলে আপাতত অন্য ক্ষতি কী হবে জানি না, মারাত্মক একটা ক্ষতি হয়ে যাবে বোধহয় স্বপন মিয়াজির। কেননা স্বপন মিয়াজির প্রায় ওবায়দুল কাদেরের কারণেই বলা যায় মেয়র হওয়াটা নিশ্চিত হয়ে গিয়েছিল। এখন সেটা সম্ভবত আর টিকবে না। তারপরও আমি ওবায়দুল কাদেরকে ভাগ্যবান বলবো, চরম ভাগ্যবান। যেহেতু এই ওবায়দুল কাদেরের জন্যে সিঙ্গাপুর থেকে বিশেষজ্ঞ ডাক্তাররা চলে এসেছিল বাংলাদেশে। এশিয়া মহাদেশের শ্রেষ্ঠ কার্ডিয়াক ডাক্তার অর্থাৎ হৃদরোগ বিশেষজ্ঞ বা ডাক্তার, আমাদের সকলের প্রিয় এবং মানুষ হিসেবে খুবই ভালো দেবী শেঠি বাংলাদেশে চলে এসেছিল নেত্রীর অনুরোধে। তো এরকম এবং দেশেও যে চিকিৎসা পেয়েছে অতি দ্রুত, এটা আমার জীবদ্দশায় অন্য কেউ পেয়েছে আমার জানা নাই। ফলে যদিও এটা খুবই দুর্ভাগ্যের বিষয় যে সে অনেকগুলো জটিলতায় আক্রান্ত হয়ে পড়েছে, আবার যে চিকিৎসা সে পেয়েছে এটাও ইতিহাসে নজিরবিহীন। তো সে কথা যাই হোক, এখন আমার কথা হচ্ছে আমি চাই আন্তরিকভাবে ওবায়দুল কাদের যা করার ফেনীর জন্য তো করে ফেলেছে, এখন ওবায়দুল কাদের সুস্থ হয়ে অতি দ্রুত ফিরে আসুক, এটা আমি চাই। এবার আমি একটা দুর্ভাগ্যজনক বিষয়ের অবতারণা করব। সেটা হচ্ছে আমার যে আইডিতে বিগত প্রায় 3 বছর থেকে আমি ভাষণ দিয়েছি, সেই আইডিটা ব্লক করা হয়েছে। বলা হচ্ছে রিপোর্ট, বিপুল সংখ্যক লোক এটা রিপোর্ট করেছে, তারা বলেছে যে এটা ভুয়া। যে আইডিতে আমার 1,25,000-এর উপরে ফলোয়ার আছে, যে আইডি থেকে আমি 3 বছর ভাষণ দিচ্ছি, সে আইডি কি করে ভুয়া হতে পারে, এটাই চিন্তার বিষয়। সে কথা সেসব কেন কিভাবে কি হয়েছে এটা জানি না, তবে এটা ব্লক আছে। ফলে যে আইডি থেকে আমি এতদিন ভাষণ দিয়েছি, আজকে সে আইডি থেকে ভাষণ দিতে পারছি না বা দরকারও নাই। যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি ভিআইপি টাইপের, তারা কিন্তু তাদের স্ট্যাটাস সাধারণত পেজে দিয়ে থাকে, তাদের যে কোনো ভাষণও পেজে দিয়ে থাকে। তো এখন আমাকে পেজে আমি আসতে বাধ্য হয়েছি এবং পেজে ভাষণ দিচ্ছি। এতে শুধু একটা ডিফারেন্স হবে, আমার ভিউয়ার এবার কিছু কম হবে, তবে দিতে দিতে আস্তে আস্তে এটা আবার আগের চেয়েও বেশি হয়ে যাবে। তো এখন যে কুচক্রীরা আমার ফেনীতে পত্রিকা যেতে দেয় নাই, দিচ্ছে না, যে কুচক্রীরা আমার লেখা বা আমার বক্তৃতা শুনতে মানুষকে দেয় না, সেই কুচক্রীরাই এটা করেছে এবং এটা তারা 3 বছর থেকেই চেষ্টা করছিল। এই 3 বছর অর্থাৎ 2রা সেপ্টেম্বর
2016 সাল থেকে আদর এবং আরেকটা শাকিল, এই দুজনের সহযোগিতায় প্রথম আমি বক্তৃতা শুরু করি এবং প্রথম থেকেই অভাবনীয় একটা সাফল্য দেখেছি। মানুষের মধ্যে আমার ভিউয়ারের সংখ্যায় দেখেছি। তো এখন সেই কুচক্রীদের আমি নিন্দা করি, আমি এটার প্রতিবাদ করি, আমি তাদের ঘৃণা করি। আমি মনে করি এসব কুচক্রীরা, এখানে সমস্যাটা কি? আমার কথায় তো কোনো তাদের ক্ষতি হচ্ছে না, শুধু মানুষ জেনে যাচ্ছে তাদের অপকর্মের কথা। এটা যাতে না জানে, এই কারণেই তারা আমার এই আইডিটাকে গোলযোগের মধ্যে ফেলে দিয়েছে। দিক এটা আছে, আমি সারা জীবনই এই গোলযোগ ফেস করে করেই বড় হয়েছি, সব কিছুকে মানিয়ে নিতে পারি, চেষ্টা করছি, নিশ্চয়ই চেষ্টা করবো এটাকে আবার রিভাইভ করার জন্য। কিন্তু তারা যারা ওই কুচক্রীরা এসব করছে, এদের নিন্দা করার, এদের প্রতিবাদ করার ভাষা খুঁজে পাই না। এরা সব কিছু থেকেই আলাদা হয়ে আছি, সব কিছু থেকেই বিচ্ছিন্ন হয়ে আছি। তবু তাদের যুদ্ধ আমার বিরুদ্ধে করার শেষ নাই, চালিয়েই যাচ্ছে। অথচ আমি তাদের কোথাও কোনো কিছুর বাধা হয়ে দাঁড়াতে পারছি না, দাঁড়াই না। তো যাই হোক, দোয়া করেন যারা আমার ভিউয়ার, যারা আমার ফলোয়ার, দোয়া করেন। অথবা কারো যদি কিছু ভালোভাবে জানা থাকে এই আইডিটা ফিরে আসার ব্যাপারে আমাকে জানালে আমি খুশি হব। এবার 21শে ফেব্রুয়ারির সময়টাতে আমি লক্ষ্য করছিলাম আমাদের ফেনী অঞ্চলের কিছু বুদ্ধিজীবী, কিছু সাংবাদিক, কিছু লেখক, কিছু সচেতন ব্যক্তি লেখালেখি করে কথাবার্তায় বিভিন্নভাবে আমাদের 21শে ফেব্রুয়ারির বা ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে কারা কী করেছে, কোথায় কি হয়েছে ইত্যাদি স্মৃতিচারণ করেছে এবং করতে গিয়ে বিভিন্ন কথা বলেছে। সেখানে আমি এটা দাবি করে বলতে চাই, ভাষা শহীদদের বিশেষ করে সালামের ব্যাপারেও যেসব পদক্ষেপ আমি নিয়েছি, যেসব কাজ আমি করেছি আর কেউ করে নাই। যেমন আমি গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে একটা হচ্ছে, আমি ফেনী স্টেডিয়ামের নামকরণ করেছি শহীদদের নামে, শহীদ সালামের নামে। এই সালামের নামে করার পরও 2001 সালে বিএনপি ক্ষমতায় এসে সালামের নামটি মুছে দিয়েছিল, কিন্তু লোকলজ্জার ভয়ে, মানুষের সমালোচনার মুখে আবার সেটাকে তারা করেছে এবং এটা অত্যন্ত আনুষ্ঠানিকভাবে প্রশাসনিক সকল কর্মকর্তাকে নিয়েই বিপুল সংখ্যক আমার সমর্থকদেরকে সঙ্গে রেখে এটা আমি উদ্বোধন করেছি এবং এখনও এটার নাম আছে। সালাম কমিউনিটি সেন্টার আমি করেছি, জেলা পরিষদকে দিয়ে ওই কমিউনিটি সেন্টারও তৈরি করেছি, নামকরণও করেছি। এটাও আনুষ্ঠানিকভাবে। সবচাইতে বড় করেছি সেটা হচ্ছে সালামের গ্রামের নাম ছিল লক্ষণপুর। এই লক্ষণপুরকে আমি বদির চেয়ারম্যান এবং হোসেন সাহেবের, এই দুজন তখন 2 ইউনিয়নের চেয়ারম্যান ছিল, তাদের সহযোগিতায় আমি সালামনগর করেছি। সালামনগরের সেই সালামদের বাড়ির আঙ্গিনায় শহীদ মিনার করেছি, একটা লাইব্রেরি করেছি এবং সুন্দরভাবে নতুন করে একটা শহীদ মিনার করে দিয়েছি। সালামদের এই সমস্ত ফেনী, কিছুদিন আগে এটা দেখছিলাম যে ফেনী কলেজের শহীদ মিনারকে সুন্দর করে কে বা কারা তৈরি করেছে। আসলে শহীদ মিনার মাওলানা ওয়াইজউদ্দিন ভিপি 68 সনে এবং আমি জিএস, আমাদের ক্যাবিনেটে এটা প্রস্তাব পাস হয়ে এটা আমরা সিদ্ধান্ত করে ফেনী কলেজের মূল বিল্ডিংয়ের দক্ষিণ প্রান্তে, দক্ষিণ পাশে আমরা একটা অত্যন্ত সুন্দর মনোরম একটা বিস্তৃত জায়গা এরিয়া করে শহীদ মিনার করেছিলাম। কিন্তু এই সালামের ভাইকে আমি জননেত্রী শেখ হাসিনার কাছে নিয়ে গিয়েছিলাম, তিনি তাকে কিছু আর্থিক অনুদানও দিয়েছেন। তো এত কিছু করার পরও কেউই এই কথাটা বা আমার কথাটা স্মরণ করতে চায়নি, স্মরণ করেনি, স্মরণ করতে যেন ইতিহাস থেকে মুছে ফেলতে চায়। কিছুদিন আগে যুবলীগের এক বড় সভায় আলাউদ্দিন নাসিম দ্ব্যর্থহীন কণ্ঠে বিশাল জোরের সাথে বলেছে,
যে বঙ্গবন্ধু মৃত্যুর পর যে কয়জন প্রতিবাদী হয়েছিল, যারা প্রতিবাদ করে গর্জে উঠেছিল, তাদের মধ্যে জয়নাল হাজারী একজন। ইতিহাসের এই আমক সত্য কথাটি সেদিন অনেক বছর পরে আলাউদ্দিন নাসিমের মুখে উচ্চারিত হয়েছিল। আমার ধারণা ছিল এরপরে সত্য কথাগুলো উচ্চারিত হবে, কিন্তু তারপরও দেখা গেল উচ্চারিত হয় না। আমি নাসিমকে আবার এক জায়গায় দেখা হলে বললাম, হঠাৎ করে কি করে আমার নামটা বলেছ? সে বলছিল, এটা তো ইতিহাস, ইতিহাসকে তো অস্বীকার করা যাবে না, ইতিহাসকে আজকে হোক কালকে হোক স্বীকার করতেই হবে, যেহেতু এটা ঐতিহাসিক সত্য সেই জন্যই বলেছি। তো আমি বলছিলাম অবশ্যই ভালো, অবশ্যই শুভ লক্ষণ, কিন্তু পরবর্তীকালে আবারও দেখছি যে এটা খুব একটা কেউ বলতে চাইছে না, কার্যকর হচ্ছে না। তো তার দরকার নাই, কেউ বলার দরকার নাই। আমি যেহেতু বিশ্বাস করি ইতিহাসকে মুছে ফেলা যায় না, ইতিহাসকে মুছে ফেলা যাবে না, কিন্তু ঐতিহাসিক সত্যের কারণে সত্যকে স্বীকার করার জন্য, আমার জন্য নয়, এই জিনিসগুলো যেগুলো আমি করেছি, এছাড়া সালামের নামে, সালামের জন্য আর কে কি করেছে আমি জানি না। আমাদের এলাকাগুলো পাকিস্তান আমলে ছিল মৌলবাদী অধ্যুষিত, ফলে ভাষা আন্দোলনের 21শে ফেব্রুয়ারিতে ফেনী অঞ্চলে তেমন কোনো আন্দোলন, তেমন কোনো কার্যক্রম হয় নাই। পরবর্তীকালে যেটা আমি যখন মেট্রিক পাস করেছি তখন থেকে দেখছিলাম সালামের বাপ সালামের ওই রক্তমাখা জামাটা নিয়ে ফেনীতে আসতো, আমরা জনসভায় তাকে পরিচয় করিয়ে দিতাম, মানুষ কিছু টুকটাক সাহায্য সহযোগিতা করলে ওটা নিয়ে ফেনী চলে যেত। এই সালামের বাপ পরে একেবারেই অন্ধ হয়ে গিয়েছিল। তো যাই হোক, সালামের গ্রামটা ছিল এত বেশি দক্ষিণপন্থী অঞ্চল যে কেউ গিয়ে সালামের বাড়ি কোথায় জিজ্ঞেস করলে লোকজন দেখিয়ে দিত না। আমরা প্রথম, এমনকি স্বাধীন দেশে, স্বাধীনতার পরও পরিস্থিতিটা এমন ছিল। যাই হোক, এখন আমরা সবাই জানি একরাম হত্যাকারী প্রায় 39 জনের ফাঁসি হয়েছে, অনেক দিন হয়ে গেল, কিন্তু তাদের ফাঁসি কার্যকরের কোনো পদক্ষেপ নাই, একেবারেই নাই। কখন এটা কার্যকর হবে কেউ বলতে পারে না। এদিকে আবিদ সহ 2 বড় ফাঁসির আসামি সৌদি আরব চলে গেছে। সৌদি আরব থেকে তারা এখন ইতালি যাবে, ইতালি থেকে লন্ডন, তারপরে তারা সেখানে রাজনৈতিক আশ্রয় চাইবে, হয়তো রাজনৈতিক আশ্রয় পেয়ে যাবে, পেয়ে গেলে ওই তারেক রহমানের মতো তাকে আর কিছু করারও সুযোগ থাকবে না। তো এখন আমি শুনছিলাম ফাঁসির আসামি হিসেবে যখন কুমিল্লা গেছে আমাদের এই যে এর নাম কি, আদেল কুমিল্লা যাওয়ার পর থেকেই সে যত অপকর্ম সিন্ডিকেটের মাধ্যমে করেছে, যেই যেত তাকে বলতে থাকতো এবং বলে আমি একদিন এটার প্রতিশোধ নেব, আমাকে ব্যবহার করেছে, এটা করেছি ওটা করেছি ইত্যাদি। তো সে তখন থেকেই কিছুটা পাগলের মতো, এখন শুনেছি একেবারেই পাগল হয়ে গেছে। মানুষ কিছু না করলেও আল্লাহর বিচার তো আছে, সেই জন্যই সিরাজউদ্দৌলাকে যারা হত্যা করেছে তাদের অনেকেও শুনেছি, ইতিহাস বলছে যে তাদের কেউ কেউ পাগল হয়ে গিয়েছিল। তো এখানেও একরাম হত্যাকারীদের একজনকে দেখছি পাগল হয়ে গেছে। তো এখন ওই যারা বিদেশে চলে গেছে তাদেরও কেউ কোনো খোঁজ রাখে না, যারা ফাঁসি হয়েছে তাদের যেহেতু কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না, তারও খোঁজ কেউ রাখে না। আমি বলছিলাম যে যেহেতু আমরা এই যে ইয়াবার এখনো পর্যন্ত কোনো না কোনো জায়গায় ইয়াবাখোররা, মানে যাদেরকে মাদকী বলে, এই মাদকীরা ক্রস ফায়ারে পড়ছে, আর আমাদের যত হাজার সহ ধরা পড়ুক তাকে নিয়ে জেলখানায় দেয়। কোনো, শুধু ফেনীর মাদকীদের কারো ক্রস ফায়ার হয় নাই। এটা যেন একটা আলাদা দেশ, এখানে ফাঁসির আদেশ হয়ে গেছে, কার্যকর হওয়ার কোনো পদক্ষেপ নাই, এটা যেন আলাদা দেশ। এগুলো কেন কার মাধ্যমে হচ্ছে জানি না, তবে এতদিন যারা ক্ষমতার শৃঙ্গে ছিল, যারা ক্ষমতার সর্বোচ্চ স্তরে বসেছিল, বিভিন্ন কারণে তাদের ক্ষমতা এখন অনেক নমনীয় হয়ে এসছে। তাদের ক্ষমতা নমনীয় হওয়াতে একথা সত্য স্বীকার করব আমি, ফেনীতে খানিকটা স্বাভাবিক অবস্থা বিরাজ করছে। তাইলে
স্বাভাবিক অবস্থা বিরাজ করছে, কিছুটা শান্তির লক্ষণও আছে, সেক্ষেত্রে কেন পরিবর্তন হয় না অনেক কিছু? সারা দেশে দেশ চলছে একরকম, আমাদের পরিস্থিতি আরেক রকম। এগুলো আরও পরিস্থিতি স্বাভাবিক কবে হবে আমি জানি না, তবে হওয়ার দরকার আছে, হতেই হবে। এবার আমি প্রায়শ মালয়েশিয়া যাই, সেখানে গেলে আমার শরীরটা ভালো থাকে। বাস্তবে যখনই আমি দেশে অসুস্থ হয়ে পড়ি, তখনই বলা যায় খানিকটা সুস্থ হওয়ার জন্য আমি মালয়েশিয়া যাই। তো মালয়েশিয়ার কিছু পরিস্থিতি আমাকে ব্যথিত করে, আমি অত্যন্ত দুঃখ পাই। যেমন মালয়েশিয়াতে এখন শুধু বাংলাদেশি শ্রমিকরা বা লোকরা নয়, সেখানে নেপালের লোকরা আছে, শ্রীলঙ্কার লোকরা আছে, বার্মার লোকরা আছে, বিভিন্ন দেশের লোক। এখন যেহেতু এটা উন্নতির দিকে অতি দ্রুত উন্নয়নশীল দেশ, সেজন্য সেখানে বিভিন্ন দেশের শ্রমিকদের, কর্মীদের তারা নিচ্ছে যায়। কিন্তু সারা পৃথিবীর শ্রমিকদের এক পরিস্থিতি, আমাদের শ্রমিকদের ভিন্ন পরিস্থিতি। আমাদের এখানে কোনো শ্রমিক কোনো কারণে জেলে গেলে, আমাদের কোনো শ্রমিক মৃত্যুমুখে পতিত হলে তাদের আর কোনো মা বাপ নাই, কোনো খবর নাই। জেলখানায় গেলে দিনের পর দিন, বছরের পর বছর বিনা বিচারে জেল খাটছে। আর মালয়েশিয়ায় জেল মানে কষ্টকর, কঠিন কষ্টকর। অথচ বাংলাদেশে তো টাকা পয়সা খরচ করতে পারলে 5 স্টার হোটেলের মতো, এখানে কষ্ট নাই। কিন্তু মালয়েশিয়ায় কষ্ট, সেটা দেখার কেউ নাই। মালয়েশিয়ায় কেউ মৃত্যুবরণ করলে তাকে শুধু দেশে পাঠাবে, এটার কোনো ব্যবস্থা নাই। ফলে তার নিজস্ব 2-1 বন্ধুবান্ধব থাকলে তারা কঠিন পরীক্ষার সম্মুখীন হয়, কোথা থেকে কোথায় যাবে, কিভাবে করবে, কুল পায় না। অথচ এগুলো করার দায়িত্ব এমবেসির বা দূতাবাসের। অন্যান্য দেশের ভারতীয় দূতাবাস বা অন্যরা কখন তাদের নাগরিকরা বিপদে পড়লেই সঙ্গে সঙ্গে হস্তক্ষেপ করে। এবং আমাদের লোকেরা, শ্রমিকরা প্রায় বলে, দেখেন ইন্ডিয়াতে একটা ছেলে এরকমও ছিল, তাদের দূতাবাস এসে সঙ্গে সঙ্গে এটা এইভাবে করেছে। কিন্তু আমাদের এটা করে না। এই অমানবিক বিষয়টাকে মানবিক দিকে আনতে হবে। সেই জন্য আমি সরকারের কাছে বিশেষ করে অনুরোধ করব যে মালয়েশিয়া এমবেসিকে বা আমাদের দূতাবাসকে একটু তৎপর করেন, তাদেরকে নির্দেশ দেন বিপদগ্রস্ত এই বাংলাদেশিদের পাশে যেন দাঁড়ায়, তাদের যেন উপকার করে। এটাই আমার সুনির্বদ্ধ অনুরোধ। কারণ আমি সেখানে আসা যাওয়া করি বলে আমি তাদের দুঃখটা দেখি, আমি তাদের দুঃখটা বুঝি, এবং আমি এটা মনে করি এটা লাঘব হওয়া খুবই প্রয়োজন। এবারে স্বাভাবিকভাবেই আমার মনে হয় কিছু শ্রোতা আমার আছেন যারা উপজেলা নির্বাচন সম্পর্কে কিছু বক্তব্য আমার কাছ থেকে শুনতে চান, এবং অবশ্যই আমি সে বিষয়ে আলোকপাত করব। প্রথম কথা হচ্ছে, আমি আগের ভাষণে বলেছিলাম যে এবারে উপজেলা চেয়ারম্যান আগে যারা ছিল তারাই থাকবে, এবং প্রায় সবাই থেকে গেছে। শুধু সোনাগাজীতে লিপ্টন এসছে, এটা ভালোর জন্য এসছে। কারণ লিপ্টন এবং বর্তমান আমাদের জেনারেল সাহেব এমপি সহ যদি সম্মিলিতভাবে কাজ করে তবে সোনাগাজীর পরিবর্তন আসবে। সোনাগাজীর পরিবর্তন খুবই প্রয়োজন ছিল। সোনাগাজী একটা মানে অ্যাবনর্মাল অবস্থা বিরাজ করছিল। সেক্ষেত্রে আমি মনে করি লিপ্টনের জন্য এটা ছোট পদ। লিপ্টন এমনিতেই যে জায়গায় আছে এটা উপজেলা চেয়ারম্যানেরও উপরে। তবু যাই হোক, সে হয়তো বিভিন্ন কারণে মনে করছিল যে তার অস্তিত্ব বিলীন হচ্ছে, অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য সেখানে গেছে। আমি খুশি এই জন্যে যে কিছুটা, কারণ সেখানে যেভাবে সন্ত্রাস, যেভাবে অনিয়ম, যেখানে চাঁদাবাজি, যেখানে খুন করাবে এত বেশি, যে এগুলোর আগের উপজেলা চেয়ারম্যান বা তার পক্ষে এগুলোতে হস্তক্ষেপ করার ক্ষমতাও তার ছিল না। ফলে এখন লিপ্টন এসছে, জেনারেল সাহেব এসছে, তারা কোনো কিছুকে প্রশ্রয় দেবে বলে আমি মনে করি না, এবং তাদের প্রতিরোধের মুখে এসব অনিয়ম, অত্যাচার, নির্যাতন খানিকটা বন্ধ হবে। সেজন্যই আমি নতুন করে, ইতিমধ্যে বোধহয় ঘোষণা হয়ে গেছে, আনকন্টেস্টে হয়েছে, তবে কন্টেস্টে হওয়া সবসময় ভালো। কারণ আনকন্টেস্টে মানে বিনা ভোটের, ভোটের চেয়ারম্যান, ভোটের এমপি, বিনা ভোটের চেয়ারম্যান, বিনা ভোটের এমপি, ডিফারেন্স আছে। রাতের ভোটের এমপি, দিনের ভোটের এমপি, ডিফারেন্স আছে।
রাতের ভোটের এমপিদের গুরুত্ব নাই, দিনের ভোটের এমপিদের গুরুত্ব বেশি। সেভাবে ভোট হয়ে যদি ভোটের এমপি হয় বিনা ভোটের চাইতে, সেটাই গৌরবের। তো এখন আমি আলোচনায় অত্যন্ত সংক্ষিপ্তভাবে একটু আলোচনা করি। সেটা হচ্ছে, পরশুরামে শুনেছিলাম নাসিমরা কামালের উপর বিরক্ত, সুতরাং কামাল বোধহয় বাদ যাবে, কিন্তু বাদ যায় নাই। আমার কথাই সত্য হয়েছে, যেটা আমি বলেছিলাম আগের গুণই থাকবে। তো কামালই হয়ে গেছে। তো কামাল সেখানে সাজেলের সঙ্গে বিরোধ থাকাতে তার সেই ক্ষমতা দাপট দেখাতে পারে না। যাই হোক, কামালই আছে, বোধহয় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ঘোষণাও হয়ে গেছে। এরপরে ফুলগাজীতে আমি এক আসনের 3 জনের কথাই বলছি। ফুলগাজীতে যে বর্তমান চেয়ারম্যান আছে তার খুব একটা বদনাম নাই, সবাই লোক হিসাবেও ভালো বলছে, কিন্তু তার সঙ্গে নির্বাচন হচ্ছে। জাসদের একজনকে কেউ বলছে শিরিন আক্তার দাঁড় করাইছে, কেউ বলছে নিজে নিজেই দাঁড়াইছে, সেটা জানি না। যাই হোক, জাসদের যে দাঁড়িয়েছে তাকে এখন কেউ কোনোভাবে জিতানোর ব্যাকগ্রাউন্ড থেকে চেষ্টা করছে কিনা, করবে কিনা আমি জানি না। তবে আমি বিশ্বাস করি, আমি মনে করি আগের যে চেয়ারম্যান ছিল সেই ভোট হলেও চেয়ারম্যান হবে। সেই জন্য সেটাই গৌরবের, সেখানে টেনশন করার কিছু নাই। সেখানে ভোট হচ্ছে, সবাই বলছে, আমিও বলি ভোট হোক। এবারে ছাগলনাইয়ার সোহেলের ব্যাপারে ইতিমধ্যে অনেকগুলো বিষয়ে মানুষের মধ্যে আলোচনা এসছে। তো সোহেলের খুব শক্তিশালী কিছু কট্টরপন্থী বিরুদ্ধে আছে, থাকলেও আমার মনে হয় সোহেলকে রোখা যাচ্ছে না, সোহেল হয়ে যাবে। সোহেলদের কার্যক্রমকে অতীতে যা করেছে আমি সমর্থন করি না, কিন্তু বলতেই তো হবে যেটা সত্য। ইতিমধ্যেই সে তার অবস্থান পাকাপোক্ত করে ফেলেছে, এটা সে আবার উপজেলা চেয়ারম্যান হয়েই যাচ্ছে বলা যায়। যদিও বেশ কিছু বিষয়ে তার ব্যাপারে ছিল, অনেকেই চায় না তাকে, না চাইলেও তাদের যে অবস্থান টাকা পয়সা সহ প্রশাসন সহ যেভাবে নিয়ন্ত্রণ করে ফেলেছে, তাতে তাকে বোধহয় এদিক ওদিক করা যাচ্ছে না, সেও চেয়ারম্যান হয়ে যাচ্ছে। নিয়ে তো আর আলোচনার দরকার নাই, সেটা আগেই কিছু আলোচনা করে ফেলেছি। এবার একটু গুরুত্ব সহকারে আলোচনার বিষয় ফেনী সদরের একটা অভাবনীয় ঘটনার মতো এটা। সেটা হচ্ছে রহমান বিকম ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি, 1 নম্বর ব্যক্তি, সবচাইতে ক্ষমতাধর, যদিও একেবারেই ক্ষমতা নাই, কিন্তু আইনত সংবিধান মোতাবেক, গঠনতন্ত্র মোতাবেক সে সবচাইতে ক্ষমতাধর ব্যক্তি। কিন্তু দুর্ভাগ্যবশত ফেনী জেলা কমিটি যে নাম পাঠিয়েছে উপজেলা চেয়ারম্যানের জন্য, সেখানে রহমান বিকমের নাম নাই। অথচ রহমান বিকমের আগেও 2 বার চেয়ারম্যান, তেমন কোনো বদনাম নাই। কারণ রহমান বিকম কোনো সরাসরি সন্ত্রাসের সঙ্গে যুক্ত নয়, রহমান বিকম চাঁদাবাজির সঙ্গে যুক্ত নয়, রহমান বিকম খুন খারাপির সঙ্গে যুক্ত নয়। তবে যারা খুন খারাপি করে, যারা চাঁদাবাজি করে, যারা অনিয়ম করে, তাদের চামচামি করে, তাদের পায়রবি করে, তাদের দালালি করে, এটাই দুর্ভাগ্যজনক। সে নিজে করে না, আমি স্বীকার করলাম তো, কিন্তু স্বীকার করলেও সে তাদের দালালি করা আর এগুলো করা একই তো কথা প্রায়, সেটা তার দোষ আছে। কিন্তু উপজেলা চেয়ারম্যান হিসেবে যেহেতু তাকে বাদ দিয়েছিল জেলা কমিটি, তো জেলা কমিটি মানে এবার সবাই ফেনী অঞ্চলের সবাই বুঝে জেলা কমিটি কার ইঙ্গিতে কেন সে বাদ গেল। কিন্তু যেভাবে হোক রহমান বেগমের ভাগ্য ভালো, সে প্রধানমন্ত্রী বা শেখ হাসিনার নেত্রী পর্যন্ত পৌঁছেছে এবং নেত্রীকে তার দুঃখের কথা বলেছে, কান্নাকাটি করে পায়ে ধরে। আবার সে জেলা কমিটির সিদ্ধান্ত বাতিল করে নিজের নমিনেশনটাকে নিশ্চিত করেছে। তাহলে যাকে জেলা কমিটি নমিনেশন দিল না, আবার নেত্রী সেটা বদল করে তাকে নমিনেশন দিল, তাইলে এখন রহমান বেগম নেত্রীর প্রতিনিধি। এই নেত্রীর প্রতিনিধির বিরুদ্ধে বলার আমার কোনো অধিকার নাই, যেহেতু আমি দলকে এবং নেত্রীকে ভালোবাসি, তাদের সিদ্ধান্ত মানি, তাদের নির্দেশ মানি। তাইলে এখন রহমান বেগমের সঙ্গে আরও কারা কারা নাকি নির্বাচন করতেই পারে, গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন করাই ভালো। আর রহমান বেগম যদি কারো সঙ্গে নির্বাচন করে জয়ী হয়, তাহলে আমি মনে করি সেটা হবে গৌরবের। নির্বাচন করতে যাওয়াতে টেনশনে থাকা, এটা আমি ভালো মনে করি না।
আমি মনে করি আওয়ামী লীগ ফেনী সদর থানা যদি সত্যিকারভাবে যেটা আমি তৈরি করে এসেছিলাম সেটা যদি আওয়ামী লীগ অধ্যুষিত হয়ে থাকে, আর এটা যদি রহমান বিকম নিজে শেখ হাসিনার সরাসরি প্রতিনিধি, তাহলে তার টেনশন করার তো কিছু নাই। নিশ্চয়ই সেই আওয়ামী লীগের লোকেরা বিভ্রান্ত হতে পারে না। সত্যিকার আওয়ামী লীগের কোনো লোক নেত্রী নির্বাচিত প্রতিনিধিকে ভোট না দিয়ে অন্যদিকে দিবে, এটা কি করে হতে পারে? তাহলে তাকে তো আমি আওয়ামী লীগ হিসেবে গণ্য করব না। তো যাই হোক, সেখানে ভোট যদি হয়, শেষ পর্যন্ত কেন জানি আমার মনে হচ্ছে ভোট হবে না হওয়ার মতো। সেটা ভোটের মতো হবে বলে মনে হয় না। যেমনিই হোক, আমি মনে করি রহমান বিকমই আবার উপজেলা চেয়ারম্যান হবে। তবে এবার আমি তাকে অনুরোধ করব তার মধ্যে যেন সংশোধন আসে, পরিবর্তন আসে। কেননা যেভাবে পায়রবি করেছে তাদের লাথি তো খেলো। এই লাথি খাওয়ার পরও যদি শিক্ষা না হয়, তবে আমি যেদিন নমিনেশন ঘোষণা দিয়েছে রহমান বিকমকে বাদ দিয়ে জেলা কমিটি, সেদিন রহমান বিকম যেই ভূমিকা পালন করেছে, স্পষ্টভাবে সাহস করে যেসব কথা বলেছে, সেগুলো আবার প্রশংসনীয়। সেজন্য আমি বলি রহমান বিকমকে এবার নির্বাচিত হওয়ার পরে তার ভূমিকা আরও স্বতন্ত্র, এবং যতদিন সভাপতি আছে ততদিন আরও সাহস করে ভূমিকা রাখার আমি অনুরোধ করব। সেজন্যে আমি এই বিষয়গুলো আলাপ করেছি। তো আমি মনে করি আমার কোনো সুযোগ নাই রহমান বিকমের বাইরে কথা বলার, শুধুমাত্র যেহেতু নেত্রী সরাসরি তাকে জেলা কমিটির সিদ্ধান্ত বাতিল করে নিজে আবার নমিনেশন দিয়েছে। এবার একটা বিষয় আমি বুঝি না, আমাদের সিন্ডিকেটদের সঙ্গে কথা বললে বা তারা বক্তৃতায় বিবৃতিতে বলছে কেবল এই উন্নয়নের শেষ সীমা ফেনি, এত উন্নয়ন হয়েছে যেটার মানে প্লাবনের মতো ভেসে যাচ্ছে উন্নয়নের জোয়ারে। সে উন্নয়ন কি? ফ্লাইওভার 6 মহিপাল উন্নয়ন কি? শস্যদিতে আমাদের ফ্লাইওভার রেল লাইনের উপরে। তো এগুলো তো জাতীয় প্রকল্পের অধীনের কাজ। আমাদের শুধুমাত্র ফেনী জেলার মধ্যে কত মেডিকেল কলেজ হলো, কত কারিগরি কলেজ হলো, কত সুন্দর প্রয়োজনীয় রাস্তাঘাট হলো, কোথায় কোথায় শিল্প কারখানা হলো, আমাদের দরকার এগুলো। ফ্লাইওভার আর হাইওয়ে তো আমাদের এটা জাতীয় গ্রিডের মধ্যে অন্তর্গত। এগুলোর এখন রেল স্টেশন হয়েছে 100 বছর আগে। তো সেই রেল স্টেশন তো এটা জাতীয় উন্নয়নের অংশ। এখন কালিদাও, ফাজিলপুর, শস্যদি ইত্যাদি সমস্ত প্রতিটি রেল স্টেশনকে আমরা যদি বলি উন্নয়নের প্রতীক, তাহলে তো এটা সঙ্গত হবে না। আচ্ছা, যাই হোক, আমি উল্লেখযোগ্য কোনো উন্নয়ন দেখি না, সোজা কথা। ওরা যত কথাই বলুক, এখন আমার প্রয়োজনীয় একটা হচ্ছে ফেনীর গুদাম কোয়ার্টারের সেই ব্রিজটা, সেই রেল লাইনের উপরে ব্রিজটা হলে, এখন আবার জেলখানা চলে গেছে ওইদিকে উত্তর দিকে, তাহলে এটা আগের চাইতে বেশি প্রয়োজন হয়েছে, কিন্তু এটার কথা গুরুত্ব দিয়ে এটাকে করার কথা বলা হচ্ছে না। এদিকে লালপুলেরটা বলা হচ্ছে, এটা গুরুত্বপূর্ণ, এটা হলে ভালো হবে, সন্দেহ নাই। কিন্তু এই রোগী নিতে আনতে অনেক সময় যে মারা গেছে এটা সকলেই জানি আমরা। তাহলে অতি দ্রুত একটা রোগী ফেনীর দক্ষিণাঞ্চল থেকে যাতে হসপিটালে নেওয়া যায় এই ব্যবস্থা থাকা দরকার, কিন্তু নাই। যেহেতু কোনো ট্রেন আসার সময় অন্য কোথাও এরকম দেখা যায় না, ফেনীর এই রেল গেটটা দীর্ঘক্ষণ পড়ে থাকে, ফলে বিশেষ করে রোগীদের জন্য কষ্ট হয়। সকলের জন্যই কষ্ট, কিন্তু রোগীদের জন্য ভয়ঙ্কর রকমের ঝুঁকিপূর্ণ হয়। এই বিবেচনায় এটা খুবই প্রয়োজন, কিন্তু সেটাকে তেমন গুরুত্ব দেওয়া হচ্ছে না। অন্যদিকে সেই জহির রায়হানের মতো লোকের নামে পাকিস্তান আমলে, তখন মরহুম পেয়ার মিয়া পৌরসভার চেয়ারম্যান ছিল, সে নামকরণ করে একটা হল করেছিল জহির রায়হান হল। হঠাৎ করে সমস্ত, আমি আমার স্টিয়ারিং কমিটির মিটিং করতাম, অনেক আলোচনা সভা, কোনো নেতা এলে মন্ত্রী এলে সেখানে হতো, সব কিছু সেই জহির রায়হান হলে। হঠাৎ একদিন অতি দ্রুত জহির রায়হান হলটি ভেঙে ফেলা হলো। সঙ্গে সঙ্গে বলা হলো এটাকে আরও উন্নত করে, এটাকে আরও সুন্দর করে, এটাকে আরও গর্জিয়াস করে করা হবে। কিন্তু আজকে বোধহয় 8-9 বছর হয়ে গেল, যেখানে ছিল কিছুই না। কেন এটার ব্যাপারে কোনো পদক্ষেপ, কোন ষড়যন্ত্র, এটাই বুঝি না। এই জহির রায়হানের নামে হলটা কেন বন্ধ হয়ে আছে, কেন করা হচ্ছে না, কেউ কিছু বলতে পারছে না। আমি গোলাপ চৌধুরীকে অথর্ব বলবো আজকে এই জন্যে যে সে চেয়ারম্যান,
তার অফিসের সঙ্গের এই জিনিসটা, সেও কেন এটার উদ্যোগ নেয় না? কে বাধা দেয়? কোথায় আটকানো আছে আমি জানি না। আমি এর আগেও একটা ভাষণে এটা অনুরোধ করেছিলাম তাকে, যে তারা যেন অতি দ্রুত জহিরায়ন হলটা করার উদ্যোগ নাই। কয়েক বছর পার হয়ে গেল, কোনো উদ্যোগ নাই। আমি বলবো শুধু, কাজ হোক না হোক কী করতে পারি, এটা শুরু করা হোক। একটা মহান শহীদের নামের হলটা, শহীদের নামেরটা বড় কথা না, এটা প্রয়োজনীয়। এখানে আমাদের লোক সংখ্যা 80% হচ্ছে ফেনীর এই অঞ্চলে। জহিরায়ন হলটা যেখানে, সেই অঞ্চলেই শতকরা 80% মানুষ। তাহলে এটা অবশ্যই হওয়া প্রয়োজন। উন্নয়ন, খালি উন্নয়ন, এটা বন্ধ করে ভাঙ্গাই হলো কেন? আবার এটাকে গড়া হচ্ছে না কেন? কোনো কিছু বুঝি না। শুধু এখন বলি এটা করা হোক, এটা আমাদের প্রয়োজন, এটা দরকারি। এবার আমি শুনছিলাম আমাদের দাগনভূঞা অঞ্চলের একটা পাগলি, সবাই জানে, সবাই চিনে, সবাই দেখে, দাগনভূঞায় ঘুরে বেড়ায়, রাতে মার্কেটগুলোর কিংবা দোকানপাটের বারান্দায় শুয়ে থাকে। তো সেই পাগলির একটা বাচ্চা হয়েছে। এই বাচ্চাটা খুবই সুন্দর, ফুটফুটে। বিভিন্ন এলাকা থেকে লোকজন এসে দেখছিল, বোঝাই যাচ্ছিল যে কোনো সম্ভ্রান্ত লোকের বাচ্চা হবে এটা। এই বাচ্চাটা দেখতে দেখতে যখন ভিড়ের মধ্যে একজন বলছিল যে হঠাৎ করে, আরে এটা তো দেখতে একেবারে হুবহু মামুনের চেহারা, এটা তো মামুনের ছেলে। সঙ্গে সঙ্গে চতুর্দিকে দাগনভূঞা ছড়িয়ে গেল যে পাগলির ঘরে মামুনের ছেলে হয়েছে, দেখেন। শত শত লোক এসে ভিড় করতে লাগলো মামুনের ছেলে দেখার জন্যে। এখন সারা দাগনভূঞায় প্রচার হচ্ছে যে পাগলির ঘরে মামুনের ছেলে হয়েছে। এখন আমি জানি না মামুনের কোনো ভূমিকা সেখানে আছে কিনা, তবে যারা হোক, এই পাগলির ঘরে কি করে এই সন্তানটি এলো, এটার একটা তদন্ত হওয়া দরকার। তদন্ত হয়ে পরিষ্কার হওয়া দরকার। আমি ঠিক বিশ্বাস করতে চাই না এটা মামুনের সন্তান। তবুও যেহেতু হঠাৎ করে কথাটা ছড়িয়ে গেল, উঠে এলো, তখন আমি দিদারকেই অনুরোধ করব, তুমি একটা তদন্ত কমিটি করো, তদন্ত কমিটি করে বিষয়টা চিন্তা করো। তবে কিছুদিন আগে কিছু সন্ত্রাসী ছেলে এই পাগলিকে হঠাৎ করে রাত 12টার দিকে এসে তুলে নিয়ে গিয়েছিল। কোথায় তুলে নিয়ে গিয়েছিল, কারা কী করেছিল আমি জানি না, তবে শুনেছি একটা পাগলিকে পর্যন্ত তুলে নিয়ে গিয়েছিল। তো যাই হোক, আজকে এই বিষয়টার বলেই আমি আমার কথা শেষ করব। তার আগে একটা রোমান্টিক কবিতার দুটো লাইন তো বলতেই হবে, যেহেতু আমি বক্তৃতার শেষে বলি। অতি দূর সমুদ্রের পর যে নাবিক হাল ভেঙে হারায়েছে দিশা, সবুজ ঘাসের দ্বীপ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনি দেখেছি তারে, বলেছে সে এতদিন কোথায় ছিলেন, পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। জয় বাংলা।